হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। আপনারা সবাই জানেন রাজকুমারের আপকামিং সিনেমা আসতে চলেছে, যার নাম দাদা। সৌরভ গাঙ্গুলির বায়োপিক, বড় সিনেমা। তার পোস্টার রিলিজ করা হয়েছে কিছুক্ষণ আগে বললে ভুল বলা হবে। সকালবেলার দিকে ওই 11টা-12টার দিকে রিলিজ করা হয়েছিল। আমি তখনই দেখেছি, বাট আমি একটু কাজের মধ্যে ফেসেছিলাম, যার জন্য আমি তখন রিভিউটা করতে পারিনি। এখন একটু ফ্রি হলাম, ভাবলাম যে চলো এটা নিয়ে কথা বলা যাক। এতক্ষণে অনেকে দেখে ফেলেছেন, সবার একটা মতামত তৈরি হয়েছে, কারো ভালো লেগেছে, কারো খারাপ লেগেছে। আমার কিরকম লেগেছে সেটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে। এবার দেখুন, গল্প নিয়ে নতুন করে কিছু বলার নেই। সৌরভ গাঙ্গুলি নতুন করে মানুষকে চেনাতে হবে না, শুধু বাঙালি নয়, সারা ভারতবাসীর কাছে তিনি গর্বের একটা জায়গা। কারণ তিনি এমন একটা টাইমে ইন্ডিয়ান ক্রিকেটের ভারটা নিজের কাঁধে নিচ্ছেন, যখন ইন্ডিয়ান ক্রিকেট সবাই ভেবেছিল যে শেষ। ম্যাচ ফিক্সিং, স্ক্যাম, কন্ট্রোভার্সি, কেউ আর ক্রিকেটের উপর ভরসা রাখছে না, কেউ ক্রিকেট খেলা দেখতে চাইছে না, সবাই ছি ছি করছে ইন্ডিয়ান ক্রিকেট টিমটাকে দেখলে। সেই টাইমে যখন কোনো প্লেয়ার এই ক্যাপ্টেন্সির ভারটা নিজের কাঁধে নিতে চায়নি, তখন সৌরভ গাঙ্গুলি বলেছে আমি করব ক্যাপ্টেন্সি, এবং তারপর শুরু হয় তার লড়াই। বিভিন্ন অ্যাচিভমেন্ট, তার সঙ্গে ডাউন ফেজও আছে তার লাইফে, আমরা সবটা জানি। নতুন করে গল্পটা বলার বা নতুন কিছু আমরা দেখতে পাবো, সেটা হয়তো এই সিনেমাটা আমাদেরকে প্রোভাইড করবে না, কারণ অলরেডি আমরা জানি এই যে 2011 যে টিমটাকে নিয়ে আমরা ওয়ার্ল্ড কাপ জিতেছিলাম, সেই টিমের অর্ধেকের বেশি মেম্বার তো সৌরভ গাঙ্গুলির পিক করে। এই যে মডার্ন ক্রিকেট বলি, তার ভিতটা সৌরভ গাঙ্গুলি গেঁথে দিয়ে গেছিল তার ক্যারিয়ারে। জাহির খান, ইউরাজ সিং, ইভেন এমএসডি, যিনি ইন্ডিয়ার সব থেকে সাকসেসফুল ক্যাপ্টেন, তাকেও পিক করে সৌরভ গাঙ্গুলি। এমএসডির যে মুভিটা বেরিয়েছিল, এমএসডি দ্য আনটোল্ড স্টোরি, সেখানে ওই পুরো পার্টটাকে দেখানো হয়েছে, তাকে ক্রেডিট দেওয়া হয়েছে। এবং আমরা জানি যে এই মানুষটা ওই যে বাজে ফেসটার থেকে কিভাবে ইন্ডিয়ান ক্রিকেটকে বার করে এনেছিল, কিভাবে একটা টিম তৈরি করেছিল, কিভাবে শিখিয়েছিল যে না, আমরা ভয় মাঠে নামবো না, আমরা সাহস দেখিয়ে মাঠে নামবো, চোখে চোখ রেখে কথা বলবো। তোমরা যেমন খেলতে এসছো, আমরাও খেলতে এসছি। ইন্ডিয়া টিমের সঙ্গে খেলতে নামলে এটা ভেবে ভুল করে কেউ মাঠে নামবে না যে আমরা কোনো আন্ডারডগ টিমের সাথে খেলতে এসছি। প্রিপেয়ার হয়ে মাঠে নামতে হবে, কারণ আমরা সেই টিমটা প্রিপেয়ার করার চেষ্টা করছি। এবং সৌরভ গাঙ্গুলি সেই ক্ষমতাটা দেখিয়েছিল। হ্যাঁ, হয়তো তিনি ওয়ার্ল্ড কাপ পাননি, কিন্তু তার অ্যাচিভমেন্ট কম নয়, তার ইন্ডিয়ান ক্রিকেটে তার অবদান কম নয়। দেখুন, আজকে আপনি সৌরভ গাঙ্গুলির পার্সোনাল লাইফ, তার কমেন্ট, সেগুলো নিয়ে রিসেন্ট টাইমে তিনি যা যা বলেছেন, এবং সেগুলো খারাপ বলেছেন। আমরা যারা সৌরভ গাঙ্গুলিকে আইডল হিসাবে মানি, তাদের ওই কথাগুলো শুনতে ভালো লাগেনি, আমরা ক্রিটিসাইজ করেছি। এবং অনেক মানুষ যারা তার একনিষ্ঠ ভক্ত ছিল, তার ফ্যান ছিল, তারাই তার হেটারে চেঞ্জ হয়ে গেছে, কনভার্ট হয়ে গেছে। কিন্তু আপনি তার ক্যারিয়ার, আপনি তার খেলা, আপনি তার ক্যাপ্টেন্সি, এগুলো নিয়ে না আপনি কন্ট্রোভার্সি করতে পারবেন না। রিসেন্ট টাইমে যখন তিনি ফেমাস, মানুষের কাছে আরো বেশি পৌঁছে গেছে দাদাগিরি করার পর, অনেক বেশি তিনি টেলিভিশন করা শুরু করেন, তখন তিনি উল্টোপাল্টা কমেন্টগুলো করেছেন, যেগুলো নিয়ে আপনি কথা বলতে পারেন। কিন্তু অ্যাজ প্লেয়ার, অ্যাজ ক্যাপ্টেন, সেটাকে নিয়ে না আপনি কোনোদিন কন্ট্রোভার্সি করতে পারবেন না, কারণ মানুষটা সেরকমই মানুষ ছিল। ওই অ্যাগ্রেশনটা দেখাতে পেরেছিল যে হ্যাঁ, আমরা খেলতে এসছি এবং আমাদেরও একটা এক্সিস্টেন্স আছে এখানে। সেই জার্নিটা, তারপরে তো তার লাইফে ডাউন ফেজ আসে, গ্রেগ চ্যাপেলকে আনে, গ্রেগ চ্যাপেলকে তিনি এনেছিলেন, তারপরে গ্রেগ চ্যাপেল পেছনে বাম্বুটা দেয়, টিম থেকে বার করে দেয়। তার টিমের যে সিনিয়র প্লেয়ার, তাদের সঙ্গে তার মতবিরোধ, তিনি যা বলতেন সেটাই করতে হবে, এইটা অনেকের পছন্দ হতো না, সেটা নিয়ে অনেক কথাবার্তা হয়েছে। তারপর তার লাইফে ডাউন ফেজ আসে, আবার তিনি কামব্যাক করার চেষ্টা করে, তারপরে আইপিএল, তারপরে বিসিসিআই প্রেসিডেন্ট। এই যে তার লাইফটা, এই পুরো জিনিসটাই এই সিনেমার মধ্যে তুলে ধরা হবে, সেটাই আশা করি। এবার দেখার বিষয় এটা যে কোথার থেকে কতটা দেখায়। দেখুন, যখন শুটিং হচ্ছিল, তখন আমরা দেখতে পেয়েছিলাম যে সৌরভ গাঙ্গুলি ও ডোনা গাঙ্গুলি যে প্রেমটা, সেটা কিন্তু শুট হচ্ছিল। তার মানে আমরা এটা ভেবে নিতে পারি যে তার লাইফটা ছোটবেলা থেকেই দেখানো হবে। ছোটবেলা থেকে তার ফ্যামিলি কিরকম ছিল, তিনি কোন ফ্যামিলিতে বড় হয়ে উঠেছেন, তারপরে তার ক্রিকেট শেখা, তারপরে ইন্ডিয়া টিম জয়েন করা, সেখান থেকে ক্যাপ্টেন্সি নেওয়া, ইন্ডিয়া টিমের এরকম একটা বাজে ফেজ, ওখান থেকে ইন্ডিয়া টিমকে কি করে বার করলো, টিম কিভাবে তৈরি করলো, প্লেয়ার কিভাবে পিক করলো, তারপর নেটওয়েস্ট সিরিজ, সেই তার গল্প কি, তারপরে তার ডাউন ফেজ, যেভাবে তাকে বার করে দেওয়া হলো, ড্রপ করে দেওয়া হলো, আবার কামব্যাকের চেষ্টা, তারপর আলটিমেটলি বিসিসিআই প্রেসিডেন্ট। আমার মনে হয় এই যে পুরো জার্নিটা, এই বিসিসিআই প্রেসিডেন্ট হওয়া অব্দিই থাকবে, সেটা আমার কোথাও গিয়ে মনে হচ্ছে। আমি ভুলও হতে পারি, হয়তো হতে পারে আরো ছোটবেলা থেকে শুরু করলো, আরো অনেক বেশি দূর পর্যন্ত গেল, দাদাগিরি ফাদাগিরিও দেখিয়ে দিল হয়তো।
সেটাও হতে পারে, কিন্তু আমার মনে হচ্ছে না আমার বিসিসিআই প্রেসিডেন্ট অব্দি তার লাইফটাকে দেখানো হবে। এইবার এই পোস্টারটা নিয়ে কথা বলি আসুন। একটা পোস্টারের কি কাজ? একটা পোস্টারের কাজ হচ্ছে একটা সিনেমার জন্য হাইপটা তৈরি করা। একটা পোস্টারের কাজ হচ্ছে একটা সিনেমার তার যে ইনিশিয়াল বাজ সেটাকে ক্রিয়েট করা, এবং বাঙালিদের কাছে, আমি যদি সবাইকে বাদও দিয়ে দিই, বাঙালিদের কাছে এটা কত ইম্পর্টেন্ট একটা ফিল্ম সেটা আমরা জানি। আমাদের হয়তো তার লাইফটা নিয়ে জানার নতুন করে কিছু নেই, আমরা হয়তো নতুন কিছু পাবো না এই সিনেমাটার থেকে, তবুও ওই যে এরাটা, সেই এরাটাকে আরেকবার আমরা বড় স্ক্রিনে দেখতে পারবো, আরেকবার আমরা সেটাকে জীবন্ত করতে পারবো। সেই জন্য বাঙালিদের এক্সাইটমেন্ট কিন্তু কম নয়। আজকে সৌরভ গাঙ্গুলি তার কন্ট্রোভার্সির জন্য বা উল্টোপাল্টা কমেন্টের জন্য অনেক হেট্রেট পেয়েছে, কিন্তু তবুও মানুষের একটা হাইপ আছে এই সিনেমাটাকে নিয়ে, কারণ আমরা ছোটবেলা থেকে তাকে ভালোবেসে এসেছি। এই পোস্টারটা হাইপ তৈরি করতে, বাজ তৈরি করতে, এক্সাইটমেন্ট তৈরি করতে পুরোপুরি ব্যর্থ। এই পোস্টারটা জাস্ট গুড ফর নাথিং। আমার দেখে মনে হচ্ছিল যে আমি একটা দুর্দান্ত কোনো স্পোর্টস ড্রামা দেখতে পাবো, একটা এরকম মানুষের লাইফ স্টোরি দেখতে পাবো যেই মানুষের লাইফটা অনেক প্লেয়ারকে পরবর্তীকালে গিয়ে ইন্সপিরেশন দিয়েছে। কিন্তু এটা কত ভালো বায়োপিক হবে এবার এই পোস্টারটা দেখার পর আমার সন্দেহ হচ্ছে। দেখুন, পোস্টারে যে ছবিটা দিয়েছে সেই ছবিটা ছাড়া পোস্টারে আর কিছু দেওয়ার মধ্যে ছিল না। সত্যি কথা বলছি, আপনারা দেখে বুঝতেই পারছেন, নেটওয়েস্ট ট্রফি, এবং সেখানে ফাইনাল জিতছি আমরা, এবং তারপরে তার জামা খুলে ওড়ানো, সেই যে আইকনিক মোমেন্ট লর্ডসের ব্যালকনিতে, সেই মোমেন্টটাকেই দেওয়া হয়েছে, এবং তার লাইফের বা তার ফ্যানদের লাইফের একটা আইকনিক মোমেন্ট সেটাকেই দেওয়া হয়েছে, উইচ ইজ গুড, এটাই দেওয়া যেত। কিন্তু আপনি যখন রাজকুমার রাওকে দেখছেন না অ্যাজ সৌরভ গাঙ্গুলি, আপনি তো সব ছেড়ে দিন, এরা ক্রিয়েশন থেকে শুরু করে আপনি কিভাবে সেট ডিজাইন করছেন ওগুলো পরের কথা, কিন্তু যাকে আমি দেখছি অ্যাজ সৌরভ গাঙ্গুলি তাকে মানাচ্ছেই না বস, মানাচ্ছেই না। আপনি যখন আজকে এমএসডি দেখছেন, সুশান্ত সিং রাজপুত সে নিজেকে এমন ভাবে প্রিপেয়ার করেছিল যে পেছন থেকে যদি কেউ দেখে সুশান্ত সিংকে হাঁটতে, সে পেছন থেকে ধোনিই ভাববে, পাশাপাশি গেলে দুজনকে ভাই বলে মনে হতো, এমন কপি করেছিল ধোনিকে, যার জন্য অথেন্টিকেশনটা ফুটে এসেছিল। এখানে রাজকুমার রাওকে ভালো লাগছে না। দেখুন, তার অ্যাক্টিং নিয়ে, তার অ্যাক্টিং ক্যাপাবিলিটি নিয়ে আমি কোনো কথা বলছি না, সে বিশাল ভালো অ্যাক্টর। বড় স্ক্রিনে সে কি করতে পারে আমরা জানি, ছোট ছোট মোমেন্ট কিভাবে তুলে ধরে, যদি সিনেমাতে কিচ্ছু নাও থাকে সেখানেও তিনি পুল অফ করে দিচ্ছে। এখানে তো এত ভালো একটা স্টোরি আছে, কিন্তু রাজকুমার রাওকে অ্যাজ সৌরভ গাঙ্গুলি মানাচ্ছে না, প্রথম কথা। এবং দ্বিতীয়ত, আমি যখন পোস্টারটা দেখছিলাম না, বারবার আমার মনে হচ্ছিল বডিটা বোধহয় সৌরভ গাঙ্গুলিরই, মুখটাকে জাস্ট কেটে রাজকুমার রাওকে বসিয়ে দিয়েছে, বডিটার মধ্যে একটু ভিএফএক্স করে একটুখানি ওই গায়ের যে লোম ফোম গুলো ছিল ওগুলো একটু কমিয়ে ফমিয়ে আমার হচ্ছে জাস্ট মুখটাকে বসিয়ে দিয়েছে। আমি ভুলও হতে পারি, কিন্তু আমার বারবার ছবিটা দেখে এটাই মনে হচ্ছে যে বডিটা সৌরভ গাঙ্গুলির, মুখটা জাস্ট রাজকুমার রাওয়ের কেটে বসানো হয়েছে। আমি জানি না আমি ঠিক না ভুল, যদি এটা হয় তাহলে খুব খারাপ করেছে তারা। পোস্টারটা ইনিশিয়াল যে হাইপ, বাজ, এক্সাইটমেন্ট, একটা এত বড় মানুষ, তার এত বড় ক্যারিয়ার, তার ক্যারিয়ারের একটা নিজস্ব গল্প আছে, তার ক্যারিয়ারের আপস অ্যান্ড ডাউন, সেটা কিন্তু আর পাঁচটা ক্রিকেটারদের ক্যারিয়ারের মতো নয়। তিনি যেরকম লড়তে ভালোবাসতে এবং সেই লড়ার দামও তাকে প্রতিপদে দিতে হয়েছে, সেই জিনিসগুলো কিভাবে দেখাবে, রাজকুমার রাওকে কিভাবে প্রেজেন্ট করবে, আই হ্যাভ আ ডাউট। এবং আমার পোস্টারটা সত্যি কথা বলতে ভালো লাগেনি। পেছনে ব্যাকগ্রাউন্ডটা তো সেম, আপনি বুঝতেই পারছেন, জাস্ট ওখানে ভিএফএক্স করে বসিয়ে দেওয়া হয়েছে, তো সেগুলো নিয়ে আর নতুন করে নাই বা কথা বললাম। কিন্তু রাজকুমার রাওকে আর সৌরভ গাঙ্গুলি আমার মানাচ্ছে না। দেখা যাক এবার টিজার আসুক, ট্রেলার আসুক, যদি আর কোনো পোস্টার আসে তাহলে সেটা নিয়ে কথা বলা যাবে। এবং এখানে আরো একটা জিনিস ইম্পর্টেন্ট, যে সৌরভ গাঙ্গুলি নিজের টিমটাকে তৈরি করে, টিমমেটদের কাদেরকে দেবে, হরভজন সিং কাকে করবে, ইউবরাজ সিং কাকে করবে, ধোনি কাকে দেবে। সুশান্ত সিং রাজপুত থাকলে ধোনি সেই করতো ধোনির পার্টটা, তো এখন কে করবে? এবং সুশান্ত সিং রাজপুতকে দেখে যেভাবে ধোনির একটা ছবি আমাদের মাথায় ছেপে গেছিল, নতুন একটা সেই ইম্প্যাক্টটা রাখতে পারবে? তো সেটা একটা ব্যাপার আছে, পুরো কাস্টিংটা কে কে আছে এর মধ্যে, সেই জিনিসটা দেখা কিন্তু একটা দেখার বিষয় হবে। দেখা যাক, আমি এখনই হোপটা লুজ করতে চাইছি না, কিন্তু পোস্টারটা আমার পার্সোনালি ভালো লাগেনি। সৌরভ গাঙ্গুলির ফ্যান হওয়ার পরেই আমি এটা বলছি। আপনারা কারা কারা দেখেছেন, আপনাদের কি মতামত, আপনাদের কি রিয়াকশন, কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই ছিল রিভিউ, কেমন লাগলো রিভিউটা কমেন্ট করে জানান। ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।